তাহলে HTML অ্যাট্রিবিউট কি? এটা করে কি করে? আপনাকে এডিশনাল ইনফরমেশন প্রদান করে অ্যাবাউট এলিমেন্টস। যেমন এই যে এটা একটা এলিমেন্টস না, অ্যাঙ্কর ট্যাগ একটা কি এলিমেন্টস। বাট আমি যদি এই স্র্যাফ এই অ্যাট্রিবিউটটা ইউজ না করি তাহলে কিন্তু এটা অচল। অর্থাৎ এই যে ওপেনিং ট্যাগের ভিতরে যেই কোডগুলো বসে এগুলো কি সবগুলা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের কাজ কি কিভাবে হয়? একটা নাম থাকে অ্যাট্রিবিউটের, তারপর একটা সমান চিহ্ন থাকে, একটা ডাবল কোটেশন থাকে। ওই ডাবল কোটেশনের ভিতরে আপনি বিভিন্ন তথ্য দেন। যেমন এই যে ইমেজ, এটারও কি অ্যাট্রিবিউট, উইথ কি একটা অ্যাট্রিবিউট, এসআরসি কি একটা অ্যাট্রিবিউট, উইথ কি অ্যাট্রিবিউট, এসআরসি কি অ্যাট্রিবিউট। তো দেখি অ্যাট্রিবিউটের আরো কোনো एग्जांपल আছে নাকি দেখি আমরা। ওকে, ডেফিনেশন অফ অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস এর ডেফিনেশন কি? অ্যাট্রিবিউটস এর ডেফিনেশন হচ্ছে অ্যাট্রিবিউট প্রোভাইড এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট HTML এলিমেন্টস। এলিমেন্টস কিন্তু আমরা জানি এলিমেন্টসটা কি। অ্যালোয়িং জান সমস্যা নেই, চলে যাবেন একবারে। Information, additional information about HTML, allowing developers to control their behavior and appearance. আপনি যদি একটা এলিমেন্টের বিহেভিয়ার, এই কথা বলেন না, বিহেভিয়ার এবং কন্ট্রোল করতে চান তাহলে আপনাকে বিভিন্ন কি করতে হবে? অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। কমন কিছু অ্যাট্রিবিউট আছে HTML এ, যেমন আইডি, ক্লাস। ক্লাস হচ্ছে আপনার স্টাইল করার জন্য ব্যবহার করে, আইডি স্টাইল করার জন্য ব্যবহার করে। স্টাইল, স্টাইল কিন্তু কি একটা অ্যাট্রিবিউট, এটাও স্টাইল করার জন্য ব্যবহার করে। আর এসআরসি, এসআরসি মানে কি সোর্স, যেটা আমরা ইমেজে ব্যবহার করছি, ঠিক আছে। ইজ সার্ভিং ইউনিক পারপোজ, প্রত্যেকটা আলাদা আলাদা পারপোজ আছে। ইন এনহ্যান্সিং এলিমেন্ট ফাংশনালিটি, এটা এলিমেন্টসের ফাংশনালিটি কি করে? বৃদ্ধি করে। আর অ্যাট্রিবিউটের সিনট্যাক্সটা হচ্ছে অ্যাট্রিবিউটস আর প্লেসড উইদিন দি ওপেনিং ট্যাগ অফ এন এলিমেন্ট। একটু আগে বললাম যে ওপেনিং ট্যাগের ভিতরে থাকবে, ফলোইং দি এলিমেন্ট নেম, এলিমেন্টের নেমের সাথে সাথে, মানে এই দেখেন এটা হচ্ছে এলিমেন্টের নাম না, এটা নামের সাথেই একটা স্পেস দিয়ে কি করতে হয়? লিখতে হয়। এই যে and are defined as name value pair। নেম ভ্যালু পেয়ার কাকে বলে? যে একটা নাম থাকবে অ্যাট্রিবিউটের সাথে কি থাকবে? একটা ভ্যালু থাকবে। যেমন এটা অ্যাট্রিবিউটের নাম আর এটা কি একটা ভ্যালু, ঠিক আছে। তো আমরা দুই একটা অ্যাট্রিবিউটের কি প্র্যাকটিস করব, ঠিক আছে। আমরা দেখি আর এরপরে কি আছে দেখি। আচ্ছা আচ্ছা, অ্যাট্রিবিউটটা আমরা একটু দেখি। স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট দেখলাম আমরা নতুন, ঠিক না। এই যে স্টাইল, স্টাইল আমরা কিন্তু এসআরসি ইউজ করছি, স্টাইলটা ইউজ করি না। আমরা স্টাইলটা একটু ইউজ করে দেখি। স্টাইলটা ইউজ করে কি করতে পারি? আমরা HTML কোডের ভিতরে CSS লিখতে পারি, অর্থাৎ HTML-টাকে স্টাইল করতে পারি। তো আমরা একটু স্টাইল করে দেখি, ঠিক আছে। যেমন আমাদের এখানে কোডটা কি আমাদের এরকম নরমাল আছে, বাট হ্যালো বাংলাদেশ এই লেখাটাকে যদি আমি লাল সবুজের ভিতরে নিতে চাই, আমি স্টাইল করতে চাই এটাকে, তাহলে আমরা খুব সহজে করতে পারি। কিভাবে করব আমরা এটা? এই যে হ্যালো বাংলাদেশ, কই, এই যে হ্যালো বাংলাদেশ, এটাকে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, নাম হচ্ছে কি স্টাইল। স্টাইল অ্যাট্রিবিউট কিভাবে ব্যবহার হয়? সমান চিহ্ন দিতে হয় আর একটা কি ডাবল কোটেশন দিতে হয়। এটার ভিতরে আমি সিএসএস লিখবো। এখন কি লিখবো? একটু আগে যে ল্যাঙ্গুয়েজ গুলো লিখতেছিলাম এটা হচ্ছে HTML ল্যাঙ্গুয়েজ, বাট এখন যেটা লিখবো এটা হচ্ছে সিএসএস ল্যাঙ্গুয়েজ। এটা HTML এর ভিতরে লেখা যায়, আলাদা করেও লেখা যায়। আমরা ভিতরে একটু লিখি। ধরেন আমি এটার এই লেখাটার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করব, এই জন্য সিএসএস এর একটা প্রপার্টি আছে, নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। কি ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার। আর দিতে হবে কি একটা একটা কোলন দিতে হবে, মানে আপনার স্টাইলটার নাম দিতে হবে এবং একটা কোলন দিতে হবে, তারপরে আপনার একটা কালার দিতে হবে। আমি দিলাম ধরেন গ্রিন, ঠিক আছে। এবং এটা যে ক্লোজ করলাম, এটাকে একটা ক্লোজ করতে হবে, ক্লোজ করতে হবে সেমিকোলন দিয়ে। বুঝতে পারছেন? একটা স্টাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রিন কালার এবং সেমিকোলন দিয়ে কি করলাম? ক্লোজ করে দিলাম। এখন এটার ভিতরে আমি আরেকটা স্টাইল দিব, আমি টেক্সটের কালারটাও চেঞ্জ করব। সেক্ষেত্রে কি আগে দেখি এটার ইফেক্টটা দেখি কি অবস্থা হয়েছে। এখন রিলোড দিয়ে দেখি, দেখছেন এটার
স্টাইল হয়ে গেছে, একটা ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়েছে, গ্রিন হয়ে গেছে। আমি চাচ্ছি যে এই লেখাটা লাল করে দিতে, ঠিক আছে? তাহলে কি করতে হবে, আরেকটা প্রপার্টি আছে, নাম হচ্ছে কালার। কালার মানে কি, টেক্সট কালার, ঠিক আছে? এটা কি করে দিলাম, রেড। এই যে হয়ে গেছে, দেখছেন? লালের ভিতরে, সবুজের ভিতরে লাল। এখন এই লেখাটা আছে বাম পাশে, আমি এটার স্টাইল চেঞ্জ করতে চাই, এটাকে আমি মাঝখানে আনতে চাই। তাহলে কি একটা স্টাইল দিতে হবে আমাকে এটাকে। স্টাইল দেওয়ার জন্য আমরা কি দিব, একটা একটা প্রপার্টি আছে সিএসএস এর, নাম হচ্ছে টেক্সট অ্যালাইন। টেক্সট ড্যাশ অ্যালাইন, এটা কলন দিলাম। এখন আমি সেন্টারে নিব, সেন্টার, একটা সেমিকোলন দিলাম, ঠিক আছে? তো প্রত্যেকটা প্রপার্টির পরে একটা কলন থাকবে এবং শেষে একটা কি থাকবে, সেমিকোলন থাকবে। অ্যালাইন সেন্টার, ওকে। এখন যদি আমি দেখি, দেখেন আমার লেখাটা সুন্দর সেন্টারে চলে আসছে, ঠিক আছে? এভাবে মানে সকল ওয়েবসাইট এভাবে হয়, এভাবে হয়, ঠিক আছে? ওকে, ঠিক আছে, সুন্দর হয়েছে না? কারণ কালারটা মানাচ্ছে না, কালারটা সাদা হইলে ভালো হতো। লাল সবুজ দিলাম, বাট লাল সবুজের সাথে মানায় না কেন? এটাকে হোয়াইট করে দিই। এখন সুন্দর, এখন সুন্দর লাগবে দেখেন। এখন ভালো লাগতেছে, স্পষ্ট লাগতেছে, কালার একটা ম্যাচিং আসছে। তখন ভালো লাগতেছিল না। তো দেখেন এটা হচ্ছে আমাদের কি, স্টাইল প্রপার্টি। এরকম ভাবে স্টাইল প্রপার্টি ইউজ করে, হ্যাঁ কথা বলি না, স্টাইল প্রপার্টি ইউজ করে আমরা যত সিএসএস এর স্টাইল আছে সব দিতে পারি। আর এটাকে বলে ইনলাইন স্টাইল, ইনলাইন সিএসএস, ইনলাইন সিএসএস। ওকে, ওকে, তারপরে কি আছে দেখি আমরা। তারপর আছে ইনসার্টিং লিঙ্ক। In HTML, links are created using the a tag, which requires the href attribute. আমাদের href attribute লাগে to specify URL of the destination. আমরা href ছাড়া কিন্তু আমাদের a tag কাজ করে না। The text between the opening and closing tags in the clickable link displayed on the web page. যেমন এই যে এক্সাম্পল হিসেবে আমরা এটা দেখতে পারি যে এইটা আমরা লিংক দিছি না, একটা a tag লিখছি এবং এটার মাঝখানে যেই লেখাটা আছে এটা হচ্ছে ক্লিকেবল, ক্লিকেবল টেক্সট, এটা হচ্ছে ক্লিকেবল টেক্সট। আর এই href নামে একটা অ্যাট্রিবিউট আছে যেটার ভিতরে কি আছে, একটা ভ্যালু আছে, নাম হচ্ছে একটা লিংক আছে, ঠিক আছে? ওকে, ইনসার্টিং ইমেজ, সেম ভাবে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করে একটা ইমেজ ইনসার্ট করতে পারবো। যেমন আমরা এসআরসি ব্যবহার করছি, ওটা কিন্তু একটা কি, অ্যাট্রিবিউট। ওকে, আরেকটা হচ্ছে এইচটিএমএল ফর্ম। আমরা বিভিন্ন সময় ফর্ম পূরণ করি না অনলাইনে, করি তো নাকি? বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করি, আমরা রেজাল্ট জানতে চাই, ওটাও কিন্তু একটা ফর্ম। যেমন আমরা এসএসসি রেজাল্ট লিখে সার্চ দিই, যখন ছোটবেলায় দিতাম, ছোটবেলায় এসএসসি রেজাল্ট লিখে সার্চ দিতাম, তখন একটা কি আসতো, ফর্ম আসতো। ফর্মের কাজ কি, ফর্মের কাজ হচ্ছে আপনার ডাটাগুলোকে একটা নির্দিষ্ট ওয়েতে নেওয়া। যেমন এই যে নেম অফ বোর্ড, এটা কি একটা, ধরেন ঢাকা বোর্ড। তারপর নেম অফ এক্সামিনেশন, ধরেন আমরা এসএসসি দিলাম। ইয়ার অফ এক্সামিনেশন দিলাম মনে করেন 2022 সালে। এখন টাইপ অফ রেজাল্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট। এখন দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা ফর্মের অংশ। এটাকে বলে সিলেক্ট, এটা কি কি বলে, সিলেক্ট ইনপুট। এটা একটা নাম আছে সিলেক্ট, এটাও কি সিলেক্ট। আর এটা কি, টেক্সট ইনপুট বলে, এটাকে কি বলে, টেক্সট ইনপুট। আর এখানে ভ্যালিডেশন করা আছে, এখানে কি দিছে, রোল নাম্বার। এখানে আপনি এবিসিডি লিখতে পারবেন না, এবিসিডি সারাদিন লেখেন কাজ করবে না, এখানে শুধু নাম্বারই কাজ করবে। ই আসবে, ই আসবে, ই আসবে, ই ছাড়া কোনোটা আসবে, ই তো নাম্বার, ইতে কেন আসে, ই হচ্ছে আপনার ক্যালকুলেটেড কোন একটা কারণ আছে, ই আস, আসলে আসলে আপনি এখানে কি নাম্বার লিখতে পারবেন। এখানে কি আছে, এখানেও নাম্বার ছাড়া কিছুই লিখতে পারবেন না। এই যে ভ্যালিডেশনটা করছে যে এখানে নাম্বার ছাড়া আর কিছুই লেখা যাবে না, এখানে আপনার 10টা আইটেম থাকবে, 10টা আইটেমের মধ্যে একটা সিলেক্ট করতে হবে। এগুলো প্রত্যেকটা কি, এ ভাই প্লিজ কথা বলেন না, আমার ডিস্টার্ব হয়, আমার মনে হয় যে আমি কথা, আমার কথা আপনাদের কাছে যাচ্ছে না, এরকম মনে হচ্ছে।
আপনারা যখন একটু আস্তে কথা বলেন। এ ভাই কথা বলেন না প্লিজ, কথা বলে কিন্তু বাইরে বের করে দিব। এখন এই যে আইটেমগুলো দেখলেন না, এগুলো প্রত্যেকটা কি HTML ফর্মের অংশ। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো ওয়েবসাইটে খুবই গুরুত্বপূর্ণ, অনেক ওয়েবসাইটে এগুলো থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে HTML ফর্ম। HTML ফর্ম আর এসেনশিয়াল ফর গ্যাদারিং ইউজার ইনপুট, মানে ইউজার ইনপুট প্রদান করবে, আপনার কাছে কি ডাটাটা চলে আসবে, এরকম একটা কিছু করা যায়। ইনপুট ইন ওয়েব অ্যাপ্লিকেশন, এটা কিন্তু নর্মাল একটা ওয়েবসাইট না। আপনি যদি এটাকে নর্মাল ওয়েবসাইট চিন্তা করেন, ইট ইজ নট নর্মাল ওয়েবসাইট। বুঝতে পারছেন? এটা কোনো নর্মাল কোনো ওয়েবসাইট না, এটা এটাকে বলা হয় ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ। কারণ এখানে ডাটা সংরক্ষণ করা থাকে এবং আমাদের ডাটার উপর নির্ভর করে সে রেজাল্ট প্রদান করে। এটাকে বলে ওয়েব অ্যাপ। ঠিক আছে, ওকে, ফর্মটা বুঝতে পারছেন? এই প্রত্যেকটা ফর্মে একটা বাটন থাকবে শেষে, যে নামেই থাকুক, সাবমিট বাটন বলে এটাকে। ঠিক আছে, ওকে। তো ফর্ম কেন করব আমরা? ফর্ম হচ্ছে ইউজারের ইনপুট নেওয়ার জন্য। আপনার মনের মধ্যে কি আছে ওটা আপনি লিখে আমাকে দিবেন, আমি এটা রেখে দেব। ওকে, তারপরে স্ট্রাকচার অফ ফর্ম। ফর্মের কিছু স্ট্রাকচার আছে, যেমন ফর্ম নামে একটা ট্যাগ লিখতে হয়। আমি একটা ফর্ম বানাই, তাহলে ছোটখাটো একটা ফর্ম বানাই, কারণ এটা গুরুত্বপূর্ণ জিনিস। তো একটা ফর্ম বানায় দেখাই। ধরেন শেষে আমি একটা ফর্ম নিব, যে আহ, আমরা একটা কি দিব, H5 দিই, H5 দিয়ে give your personal information নামে আমার একটা কি থাকলো, একটা ফর্ম থাকবে। আমি একটা দিলাম, এখানে দিলাম, দিয়ে আমি একটা ফর্ম লিখবো। তো ফর্ম লেখার জন্য সর্বপ্রথম যে ট্যাগটা লিখতে হবে, ট্যাগের নাম হচ্ছে ফর্ম। কি? ফর্ম। ওকে, ডান। এখন ফর্মের ভিতরে কি থাকবে, বিভিন্ন ধরনের ইনপুট বক্স থাকবে, বিভিন্ন ধরনের সাবমিট বাটন থাকবে। সুতরাং এটার ভিতরে অনেকগুলো ট্যাগ থাকবে। সুতরাং আমি এটা এন্টার দিলাম। এন্টার দিয়ে এখানে আমি ধরেন ইউজারের কাছ থেকে কি নিব, ইনফরমেশন নিব, ইনফরমেশন। এই যে কই আসছে, আমি সেভ করি নাই, না সেভ করি নাই, এই কারণে এই যে গিভ ইওর পার্সোনাল ইনফরমেশন। বাট এখানে কিন্তু বললেই হবে না, ফর্ম ট্যাগ দিলেই কিন্তু ফর্ম আসে না। আমাকে ডিফাইন করে দিতে হবে যে আমি কোন ধরনের ফর্ম চাই, কোন ধরনের ইনপুট বক্স চাই। আমি একটা বক্স চাই যেটার ভিতরে ইউজার যে কোনো কিছু লিখতে পারবে, নাম্বারও লিখতে পারবে, তারপর টেক্সটও লিখতে পারবে, সবকিছু লিখতে পারবে। তো আমাকে একটা ইনপুট নামে একটা, শুরুতে আসছে। ঠিক আছে, আপনার এটা
আচ্ছা সাইলেন্ট, কথা বলেন না, ওকে। ইনপুট নামে একটা ট্যাগ আছে যেটা ফর্মের ভিতর দিতে হবে। কি ট্যাগ? ইনপুট ট্যাগ। এই ইনপুট ট্যাগটা আমি যদি এভাবে বসায় দেই, দেখেন কোনো ক্লোজিং ট্যাগ নাই। ইনপুট ট্যাগটা সেম ইমেজ ট্যাগের মতো, কোনো ক্লোজিং ট্যাগ, এটা সেলফ ক্লোজিং ট্যাগ। আমি যদি ইনপুট ট্যাগটা শুধু দেই তারপরে কি আসে দেখি আমাদের এখানে রেজাল্টে। আমাদের এখানে কিছু আসছে, একটু রিলোড মারি তো। এই যে একটা বক্স চলে আসছে। এখানে আমি কিছু করতে পারি, ইনপুট করতে পারি, যে কোনো কিছু ইনপুট করতে পারি। আমার যা মন চায় তাই আমি ইনপুট করতে পারি। বাট আমরা যদি আরেকটা ইনপুট নিব, তাহলে আমরা আরেকটা ইনপুট নিব, আরেকটা ইনপুট কিন্তু পাশাপাশি আসবে, জানেন? এখানে কিছু বিষয় আছে, যেমন অনেকে এটা ফিল্ড দেখছেন আপনি, যে একটা ইমেজ এবং একটা ইয়ের পরে যদি আপনি একটু লিঙ্ক দেন, দেখবেন দুটো পাশাপাশি চলে আসছে, সব নিচে নিচে আসতেছে না। কারণ হচ্ছে এই যে ইমেজ আইএমজি, তারপর লিঙ্ক, তারপরে ইনপুট, এগুলো হচ্ছে অল্প অল্প ছোট ছোট জিনিস। এগুলো পুরো জায়গা দখল কখনোই করে না। এটা তার যতটুকু জায়গা লাগে সে ততটুকুই দখল করে। এটাকে বলা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। আর ইনলাইন এলিমেন্ট আর যেটা পুরো জায়গা দখল করে, যেমন H1 P, এটাকে বলা হচ্ছে ব্লক এলিমেন্ট। অর্থাৎ ইনলাইন এলিমেন্ট হচ্ছে তার যতটুকু জায়গা প্রয়োজন পড়ে সে ততটুকুই নেয়। আর ব্লক এলিমেন্ট হচ্ছে তার যদি জায়গা পুরোটা নাও লাগে তারপর সে পুরো লাইনটাকে ব্লক করে। তো এরকম ভাবে ইনপুট হচ্ছে কি একটা ইনলাইন এলিমেন্ট। তো আমি দুইটা ইনপুট দিলাম, তিনটা ইনপুট দিলাম, চারটা ইনপুট দিলাম মনে করেন, কিন্তু চারটায় কি চলে আসবে পাশাপাশি? চলে আসুক, আসুক, পাশাপাশি আসুক। এই চারটায় পাশাপাশি চলে আসছে। এখন আমি কোনটাতে কি লিখবো? এখন ইউজারকে যদি আমি নাই বলে দেই যে তুমি এইটাতে এই জিনিসটা লেখো, তাহলে কেমন হয়? আমাকে এটা বলে দিতে হবে। বলে দেওয়ার জন্য কিছু অপশন আছে, যেমন এই ইনপুটটার ভিতরে আমাকে বলতে হবে এটা হচ্ছে টাইপ। কি? টাইপ নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। এই ইনপুটের টাইপ হচ্ছে টেক্সট, অর্থাৎ এখানে তুমি নাম লিখবা, নাম। অথবা এখানে প্লেস হোল্ডার, আরেকটা হচ্ছে ইনপুটের ভিতরে অনেক সময় লেখা থাকে না, এই দেখেন ইনপুট ইওর নেম, ইনপুট ইওর এটা ওইটা লেখা থাকে না। এই দেখেন এখানে অলরেডি এই যে 5টা কেটে দিয়ে এখানে ব্ল্যাঙ্ক আছে, বাট সবখানে ব্ল্যাঙ্ক থাকে না। এই যে দেখেন এর ভিতরে কি লেখা, টাইপ দিস ডিজিটস। এই যে যে লেখাটা এটাকে বলে প্লেস হোল্ডার। এটা কি বলে? প্লেস হোল্ডার। এই যে প্লেসটা নিছে এটার হোল্ডার কি, কে হোল্ড করতেছে। তো এরকম ভাবে ইনপুটে একটা অপশন আছে, নাম হচ্ছে প্লেস হোল্ডার। এই প্লেস হোল্ডারের ভিতরে আমরা কি লিখবো? যে লিখবো টাইপ ইওর নেম। অর্থাৎ এটা এখানে যে কোনো ধরনের টেক্সট কি করবে? নিবে, এই টেক্সট সাপোর্ট করবে। এবং এটা আপনি এটা পরিবর্তে কি লেখেন এখানে? নেম লেখেন। এখন দেখেন ইনপুট বক্সটা কেমন দেখা যায়। এই দেখেন সুন্দর করে চলে আসে টাইপ ইওর নেম। ঠিক আছে? এখন এখানে দিতে চাচ্ছি আমি কি পাসওয়ার্ড, কি যাচ্ছি? পাসওয়ার্ড। তাহলে কি করতে হবে? এখানে ইনপুট টাইপ কি দিব? টেক্সট দিই, টেক্সট দিলে হবে। আর প্লেস হোল্ডার দিতে হবে টাইপ ইওর পাসওয়ার্ড। তো এই ক্ষেত্রে এখানে টেক্সট দেওয়া যাবে না, টেক্সট দেওয়া যাবে না, পাসওয়ার্ড দিতে হবে। কেন জানেন? টেক্সট দিলে ওটা শো করবে, পাসওয়ার্ড কিন্তু শো করবে না। দেখবেন এই যে পাসওয়ার্ড দিলাম, তাহলে কি হবে? এখানে এখানে টাইপ ইওর পাসওয়ার্ড দিচ্ছেন, আপনি যে কোনো কিছু লেখেন দেখেন স্টার হয়ে আছে, অর্থাৎ শো করতেছে না। যেটা এটা যে একটা পাসওয়ার্ডের ইনপুট এটা বোঝাই যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা দেবো, আমি মনে করেন ইমেল দিব, কি দিব? ইমেল। তা আমি লিখবো টাইপ হচ্ছে ইমেল, টাইপ কি? ইমেল। এবং প্লেস হোল্ডার হচ্ছে কি? টাইপ ইওর ইমেল। এখানে যদি আপনি @ ছাড়া কিছু দেন, এটা সাপোর্টই করবে না। এখানে সেম, আপনি যদি এখানে সাবমিট করতেছি না, সাবমিট করলে এটা আসবে। আপনার অবশ্যই এখানে কিছু না কিছু লিখে লিখতেই হবে। না লিখলে এই সাবমিটই নিবে না। এটা হচ্ছে ভ্যালিডেশন বললাম, হ্যাঁ। তারপর এখানে নিব কি? মোবাইল নাম্বার। কি নিব? মোবাইল নাম্বার।
তাহলে কি করব, মোবাইল নাম্বারে যদি জায়গায় যদি কেউ এবিসিডি লিখে দেয় তাহলে কি হবে না, সেক্ষেত্রে আমরা কি দিব, টাইপ দিব, কি টাইপ দিব নাম্বার, আর প্লেস হোল্ডার দিব টাইপ ইওর নাম্বার। ইজি না, অনেক ইজি। এগুলো সারা জীবন খেলে এগুলো ফর্ম ফিল আপই করছেন, আজকে একটু নিজেই বানান, ঠিক আছে। এই যে টাইপ ইওর নাম্বার, এখানে আপনি এবিসিডি সারাদিন লিখলে কাজ হবে না, ই লিখলে কাজ হবে, বুঝি না ই লেখার, এখন কিন্তু নাম্বার লিখলে আপনার কাজ করবে, ঠিক আছে। এইভাবে ওরা ভ্যালিডেশন করে। আপনারা দেখেন না অনেক সময় অনেক জায়গায় নামের জায়গায় অন্য কিছু লেখা যায় না, পাসওয়ার্ডের জায়গায় অন্য কিছু হয় কিন্তু। আরেকটা হচ্ছে আমরা এখানে কি দেখলাম, যে সিলেক্ট, এগুলো একটু মানে যদিও এগুলো একটু কঠিন লাগতেছে আপনাদের কাছে, তারপর প্র্যাকটিস করিয়েন, কারণ এগুলো হচ্ছে জেনে রাখা ভালো। সিলেক্ট কি আছে, সিলেক্ট নামে একটাই আছে। সিলেক্ট কোনটা, এই যেটা সিলেক্ট, এটাকে কি বলে সিলেক্ট, এই যেটা কি সিলেক্ট। আপনি 10টা অপশন দিবেন, একটার মধ্যে সে সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। হুম, কোনটা, হ্যাঁ এগুলো করতে পারবো, একবার সিম্পল, আমরা এই যে এই পি ট্যাগ দিয়ে ইউজ করব, পি ট্যাগের ভিতরে এটা ঢুকাই দেব, দেখাই দেব, এই যে সিম্পল। আচ্ছা ধরেন আমি কি করব, একটা ফর্ম বানাবো, হ্যাঁ, ইনপুট বক্স দিচ্ছি, এই ইনপুট বক্সটা পুরোটাকে আমি কাট করে নিব আর কি, কাট করে একটা পি ট্যাগ দিলাম, কি দিব, পি ট্যাগ, এন্টার ইওর নেম দিলাম, এন্টার ইওর নেম, তারপরে একটা কলন দিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম। আমি কিন্তু এটাকে ভিতরে রাখতে পারি, ঠিক আছে। এখন দেখেন আমার কি হয়েছে, এখন আমার এক লাইনে চলে আসবে, উপরেটা আলাদা হয়ে যাবে, এই দেখছেন এন্টার ইওর নেম চলে আসছে। তারপরে এইভাবে সবগুলোকে আমি করে আলাদা করি, হ্যাঁ হ্যাঁ, এন্টার ইওর টাইপ ইওর পাসওয়ার্ড, এন্টার ইওর পাসওয়ার্ড, ঠিক আছে, টু স্পেস দিবেন, তারপরে কে পাগলা হয়ে গেছে অলরেডি, এন্টার ইওর ইমেল, পাগল হয়েন না, পাগল হয়েন না, সহজ, হ্যাঁ, এন্টার ইওর ফোন। এই দেখেন এখন চারটা কিন্তু 4 লাইনে আসবে, কারণ হচ্ছে পিটা কি, পিটা কি ব্লক, ব্লক, এটা কি করে পুরো জায়গা দখল করে, তার জায়গা যত, যদিও সে কম জায়গা নিছে, অল্প একটু জায়গা নিছে, এই পুরা জায়গা কি সে কি দখল করে ফেলেছে, এটা হচ্ছে পিটাগের বৈশিষ্ট্য, ঠিক আছে। হ্যাঁ, সাজায় রাখতে হলে ওটাকে আলাদা স্টাইল করতে হবে, সিএসএস দিয়ে স্টাইল করতে হবে, ওটা শিখা দেখবো, শিখতে দেখাবো, ওটাকে সিএসএস একটু অ্যাডভান্স সিএসএস ইউজ করতে হবে, এখন আমি ওখানে যাইনি তো এখন, এখন শুধু ফর্মটা দেখাই যাচ্ছে, বুঝছেন। আরেকটা ফর্ম বানাই, আরেকটা ফর্মের আরেকটা ইনপুট কি আছে, সিলেক্ট, সিলেক্ট আমরা দেখি, তারপরে আমরা আরেকটা পি ট্যাগ নেই, কি নিব, পি ট্যাগ নিব, হ্যাঁ পি ট্যাগ নেই। এই পি ট্যাগের ভিতরে আমরা সিলেক্ট ইওর, সিলেক্ট ইওর ইয়েস নাকি সিলেক্ট ইওর জেন্ডার, আমরা জেন্ডার সিলেক্ট করব মনে করেন, হ্যাঁ। তো আমরা কি দিব, একটা ইনপুট বক্স বানাবো, নাম কি সিলেক্ট, নাম কি সিলেক্ট, সিলেক্ট, এই সিলেক্টের ভিতরে আমি, আমাকে এটাকে আলাদা করতে হবে, কারণ হচ্ছে লিখতে হবে তো, এই সিলেক্টের ভিতরে আমাকে, সিলেক্টের ভিতরে আমাকে অপশন দিতে হবে, অপশনে নাম্বার 1, এই কারণে একটা ট্যাগ আছে, নাম কি অপশন, অপশন নাম্বার হচ্ছে 1 হচ্ছে মেল, তারপর আরেকটা অপশন নাম্বার 2 হচ্ছে ফিমেল, আর দরকার নাই। এই দেখছেন এখন সিলেক্ট করা যায়, এই যে এন্টার ইওর, আপনি ইচ্ছা করলে সিলেক্ট করতে পারেন।
এগুলো স্টাইল করলে এরকম হবে, বুঝছেন? ওই যে ওখানে যেমন সুন্দর করে দেখতেছেন, এটা স্টাইল করতে হবে, সিএসএস দিয়ে স্টাইল করে নিতে হবে। তো এটা একটু অ্যাডভান্সে যাবে, তো এগুলো আমি এখানে দেখালে আপনার আরো বেশি কঠিন লাগবে, খারাপ লাগবে আপনাদের। এখনই অনেকে অর্ধেক অর্ধেক ঘুমায় গেছে অলরেডি। সিলেক্ট ইউর কান্ট্রি, অনেকগুলো কান্ট্রি লিখতে হবে তখন। ওকে, একটা টাইপ দেখালাম, এটা একটা ইনপুট টাইপ, এটা বুঝলাম। হ্যাঁ, না না, এইখানে শোনেন, এই পি ট্যাগের ভিতরে যা থাকবে সব পি ট্যাগ এক লাইনে নিয়ে আসবে। এন্টারে ক্লিক করলে কোনো সমস্যা নেই, না করলে কোনো সমস্যা নেই। আমি যদি সবগুলোকে এইভাবে আনতাম তারপরে কোনো সমস্যা ছিল না, কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগতেছে না, বা আমার কাছে অর্গানাইজ লাগতেছে না, আমি নিজেই তো তাহলে ফেলাইবো কি লিখতেছি না লিখতেছি। আর এটাই ফরম্যাট, ঠিক আছে। কোনো প্রবলেম নেই, এটা যদি আমি এখানেও নেই নেই কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। স্পেস থাকলে কোনো সমস্যা নেই। স্পেস আপনার যদি ট্যাগের ভিতরে স্পেস থাকে, যেমন এই যে এখানে এন্টার ইওর, এর ভিতরে যদি আপনি 10টা স্পেস দেন তাহলে এটা এটা স্পেসটা কাজ করবে, দেখেন এখন কাজ করবে। তারপর না, একটার উপরে কাজ করে না, পি ট্যাগটা একটার উপরে কাজ করে না সমস্যা। পি ট্যাগ এবং ই ট্যাগ একটার উপরে কাজ করে না। আরেকটা ট্যাগ আছে সেটা হচ্ছে প্রি, একটা ট্যাগ আছে কি নাম, প্রি প্রি, এই যে প্রি নামে একটা ট্যাগ আছে। এটাতে যদি আপনি 10টা স্পেস দেন আর এমনি যেমনে রাখবেন সেমনি কাজ করবে, যেমনে রাখবেন সেমনি কাজ করবে, দেখবেন এই যে আমি যেভাবে রাখছি প্রি ট্যাগের ভিতরে এইভাবেই কাজ করবে, দেখেন এই দেখেন আমি যেভাবে রাখছি এভাবে কাজ করতেছি। এটা হচ্ছে প্রি ট্যাগের বৈশিষ্ট্য, প্রি ট্যাগ। আপনি যেমনে দেখাবেন ওখানে কোডের ভিতরে আপনি কাজ করবেন। আর এটা পি ট্যাগ, সেটা সবগুলো কি এক লাইনে অ্যালাইন করে ফেলবে। এগুলো কি একটা ফর্ম, এগুলো কি দেখালাম, এইচটিএমএল এর ফর্ম দেখলাম, ফর্ম। এই ফর্মটা কিন্তু আমাদের খুব দরকার পড়ে। যাই হোক, আমরা চিনে রাখলাম যে আসলে কোনটা দিয়ে কিভাবে কাজ করে না করে। আচ্ছা, ফর্ম তো পড়লাম, একটা বাটন দিতে হবে না, একটা বাটন দিয়ে দেই, সাবমিট বাটন দিয়ে দেই। তাইলে আমাকে কি করতে হবে, এখানে আরেকটা পি ট্যাগ নিব আমি। এটা নেয় না আসলে, সাধারণত পি ট্যাগ দিয়ে করে না, ওনার ইয়ের কারণে, চাহিদার কারণে আমি বানাইলে এভাবে, আসলে এভাবে করে না, স্টাইল করে করতে হয় এটা। আচ্ছা, আরেকটা নিলাম হচ্ছে ইনপুট, আরেকটা কি নিব, ইনপুট, আরেকটা নিব ইনপুট, আরেকটা কি নিব, ইনপুট টাইপ কি হবে, ইনপুট টাইপ হবে সাবমিট। তাহলে অটোমেটিক একটা সাবমিট বাটন চলে আসবে, এই দেখছেন সাবমিট বাটন। এই আমাদের একটা ফর্ম হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এটাকে আমরা স্টাইল করে অনেক সুন্দর করতে পারি ইচ্ছা করলে, বাট নিড টাইম, সময় লাগবে। সুতরাং আমরা একটু ওভারভিউ করে যাই, পরবর্তীতে যদি সময় থাকে করব, ঠিক আছে। হ্যাঁ, না 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 না, এটাকে তো আমরা হোস্ট করি নাই, আমরা আমাদের কম্পিউটারে লোকাল হোস্টে চলতেছে এটা। এটাকে যখন আমরা হোস্ট করব একটা, মানে কোনো একটা হোস্টিং প্রোভাইডারের কাছে, তখন এটা আপনি একটা লিংক পাবেন, ওই লিংকটা সবাই দেখতে পাবে। ওয়েব না না, এখানে না, এটা আমরা আলাদা করে দেখবো, আমরা পোর্টফোলিওটা বানায়া সবাই হোস্ট করব। আমাদের প্রত্যেকেরই একটা করে লিংক থাকবে, ওই লিংকে ঢুকলে আমার পোর্টফোলিও আমরা যে কেউ দেখতে পারবে, ঠিক আছে, এরকম বানাবো আমরা। আজকে তো হবে না, কালকে বানাবো এটা, ঠিক আছে। ডোমেন লাগবে না, আমরা ফ্রিতে করব, ফ্রি, একটা সাব ডোমেন দিয়ে ফ্রিতে করব, ঠিক আছে। ফ্রি ডোমেইনেই দিব, পরবর্তীতে মন চাইলে আপনি ওইখানেই আপনার ডোমেন কিনে ওখানে অ্যাড করতে পারবেন। যেমন ওই যে এসকে সিনান বলে, এরা কিন্তু হোস্টিং কিনে নাই, এরা কিন্তু ওই ফ্রি ডোমেইনেই হোস্টিং করছে, ফ্রি জায়গাতেই, খালি ওখানে ডোমেনটা অ্যাড করে দিচ্ছে, ঠিক আছে। ওকে, তারপরে কি আছে, এটা গেল স্ট্রাকচার অফ ফর্ম, বুঝতে পারছেন। আর হচ্ছে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া দেখাই। টেক্সট এরিয়াটা হচ্ছে একটু বড় ইনপুট, এটা কি একটু বড় ইনপুট, অনেক সময় ডিসক্রিপশন লিখি না আমরা, এই ডিসক্রিপশনের জন্য এটা করি, যেমন এটা লিখি এখানে। আরেকটা পি ট্যাগ নেই আমরা, এই পি ট্যাগের ভিতরে লিখি হচ্ছে অ্যাবাউট ইয়োরসেলফ,
আমরা একটা ডেসক্রিপশন টাইপে কিছু লিখবো, তাহলে এখানে একটা ইনপুট ট্যাগ আছে, নাম হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া, এই টেক্সট এরিয়া আবার কি আছে, ক্লোজিং আছে, থাক ক্লোজিং থাক, সমস্যা নেই। এখন দেখেন কি হয়, এখানে একটু বড় একটা আসছে না, বড় একটা ইনপুট বক্স আসছে, এখানে আমি ডেসক্রিপশন লিখতে পারি, ঠিক আছে? এটাকে আমি ইচ্ছা করলে টেনে বড় করতে পারি, ছোট করতে পারি। ওকে, এটা হচ্ছে একটা ফর্ম, আমি একটা ফর্ম দেখলাম। ওকে, তারপরে কি আছে দেখি HTML এ। এখন HTML টা যদি আমরা ভালোভাবে লিখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ভালো করে কিছু ইনস্ট্রাকশন মেনে চলতে হবে, বেস্ট প্র্যাকটিস মানতে হবে। তার মধ্যে একটা হচ্ছে হ্যাঁ এটাই ব্রাউজার কম্পিটিবিলিটি রাখবে, তারপর কনক্লুশন এন্ড রিসোর্সেস। এখন HTML তো আমরা দেখলাম, এখন HTML আমরা কোথা থেকে শিখতে পারি? যদি বলেন যে স্যার আমরা তো HTML এর ওভারভিউ পাইলাম আজকে সারাদিনে, আমরা HTML যদি শিখতে চাই, আমাদের যদি ভালো লাগে না, আমি ওয়েবসাইট বানাবো, আমরা বিভিন্ন কিছু বানাবো, মানে কন্টেন্ট বানাবো, আমাদের পোর্টফোলিও বানাবো, আমি ওয়েবসাইট ডিজাইন শিখতে চাই, HTML CSS শিখতে চাই, কোথা থেকে শিখবো? সেটার জন্য কিছু কি আছে, রিসোর্স আছে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে W3 স্কুল, নাম শুনছেন? W3 স্কুল লিখে সার্চ দেন সবাই, W3 স্কুল, W3SC স্কুল। এই যে W3 স্কুল অনলাইন ওয়েব টিউটোরিয়াল, এটার ভিতরে পৃথিবীর যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যত ল্যাঙ্গুয়েজ আছে, সবকিছুরই বেসিক ধারণা আছে। আপনি এখান থেকে সবকিছু বেসিক ধারণা নিতে পারবেন এবং এখানেই প্র্যাকটিস করতে পারবেন। এখানে প্র্যাকটিস করার অপশন আছে। আমরা যখন ছোটবেলায় HTML CSS শিখছিলাম, তখন আমরা এই W3 স্কুল, তখন তো ইন্টারনেট ফাস্ট ছিল না, এই W3 স্কুল আগে ডাউনলোড করা, মানুষ ডাউনলোড করে রাখতো। এই ওয়েবসাইটটা ডাউনলোড করা যেত, ডাউনলোড করে পুরো ওয়েবসাইটের HTML ফাইলগুলো ডাউনলোড করে, ছবিগুলো ডাউনলোড করে একটা ফোল্ডারে রাখতো, ওটা জিপ করে আমরা শেয়ার করতাম একজন আরেকজনকে, এবং এটা ওপেন করে করে আমরা কি HTML শিখতাম, কোডিং শিখতাম। তখন অত ইন্টারনেট ফাস্ট ছিল না, এক মেগা আপনার ছোট মোবাইল গুলো ছিল না, নোকিয়া মোবাইল গুলো ছিল। ওই যুগের কেউ আছেন নোকিয়া মোবাইল যুগে? না না, ওগুলা না, মানে নোকিয়ার যে জাভা ফোন গুলো ছিল, জাভা স্ক্রিপ্ট না, জাভা জাভা। হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখাবো, মানে লাইভ সার্ভার বলে। আচ্ছা, এই যে এই অপশনটা, এখানে একটা অপশন আছে, এটা মনে করে দিছে, ভালো হয়েছে। লাইভ সার্ভার নামে একটা অপশন আছে, আমরা বারবার এভাবে সেভ করতেছি, বারবার যাচ্ছি, গিয়ে রিলোড মারতেছি, এভাবে দেখতেছি না। এটা না করে একটা অপশন আছে যে সরাসরি আপনার দেখে দেখে কাজ করা। এটা করার জন্য আমাকে একটা লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন নামাইতে হবে। সবাই এই যে এখানে এক্সটেনশনে যাবেন, গিয়ে এই যে এক্সটেনশনে গিয়ে লাইভ সার্ভার লিখে সার্চ দিবেন, লাইভ সার্ভার, লাইভ সার্ভার। তাহলে এই যে এরকম একটা অপশন আসবে, এরকম এই যে রিটেক ডে, এই যে 72 মিলিয়ন ডাউনলোড হয়েছে এটা, এটাকে ক্লিক করে এটা ইনস্টল করতে হবে। আমার অলরেডি ইনস্টল করা আছে। ইনস্টল করলে কি হবে দেখেন, এটা যদি আমি ইনস্টল করতে পারি, লাইভ সার্ভার রিট উইক ডে, এর বানানো আর কি, 72 মিলিয়ন ইনস্টল আছে এটা, এই যে এখানে এক্সটেনশন ফোল্ডারে। আচ্ছা এটা দেখিয়েন, আপনারা দেখে নিন। তাহলে কি হবে, লাইভ সার্ভার আমি এটা ওপেন করতে পারবো। তাহলে কি হবে, রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করব, তাহলে এটা অটোমেটিক একটা ব্রাউজার দ্বারা কি হবে, ওপেন হয়ে যাবে। এবং এটাকে আমি যদি বাম সাইডে রাখি, আর এটাকে বাম সাইডে, ডান সাইডে রাখি, রেখে যদি আমি এখানে প্র্যাকটিস করি, যেমন যেমন এখানে আমরা এখানে কি করব, এই স্ল্যাবকে উঠাই দিব, উঠাই দিলাম, ঠিক আছে, সেভ দিলাম, সেভ দেওয়ার সাথে সাথে কি এখানে ইফেক্ট করতেছে, ইফেক্ট করতেছে, মানে আমাকে বারবার রিলোড দিতে হচ্ছে না, দেখে দেখে আমি কি করতেছি, কাজ করতেছি, বুঝতে পারছেন? আবার দিলাম, আবার এটা ঠিক হয়ে গেছে। হ্যালো বাংলাদেশের জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন এর জায়গায় আমি ব্লু করে দিলাম, সাথে সাথে কি ইফেক্ট করতেছে, সাথে সাথে আমার কি দেরি করা লাগতেছে, আমার রিলোড দিতে হচ্ছে না। এটা করে নিন সবাই, হ্যাঁ, লাইভ সার্ভারটা।
ওকে, তারপরে কি আছে দেখি। তারপরে আমরা কি HTML শিখতে পারি কোথা থেকে? W3 স্কুল থেকে। এই w3school.com এটা সবাই কি করেন, আপনার ইনস্টল দিতে হবে না, এটা আমি সেভ করে রাখেন, আমি এটা আপনার লিংকে দিয়ে দিচ্ছি, আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। গ্রুপ কই, গ্রুপ এ। এখান থেকে শিখতে পারি। তারপর আরো কিছু রিসোর্স আছে, যেমন MDN ওয়েব ডক্স, মানে মজিলা ডেভেলপার নেটওয়ার্ক নামে, মজিলা ফায়ারফক্স ই আছে না, ওটা MDN ওয়েব ডক্স আছে। কোড একাডেমি আছে, ফ্রি কোড ক্যাম্প আছে, খান একাডেমি আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে আপনি শিখতে পারবেন ফ্রিতে। বাট সবচেয়ে বেস্ট এবং ইন্টারেক্টিভ এবং সহজ হচ্ছে আপনার W3 স্কুলস। ঠিক আছে, তো আমরা বাকি যে HTML CSS গুলো দেখবো এগুলো W3 স্কুল থেকেই ফলো করব। ঠিক আছে, ওকে, আমাদের পরে কি আছে দেখি। কিচ্ছু করা লাগবে না। ওকে, শেষ, খতম, গায়া।